আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। সুপ্রিয় দর্শক, প্রাইম ব্যাংক হাসানা ইসলামী ব্যাংকিংয়ের সৌজন্যে সময় টেলিভিশনের বিশেষ আয়োজন ইসলামী অর্থনীতি অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মুফতি আব্দুল্লাহ তামিম। দর্শক, বর্তমান বিশ্বে ও জাতীয় প্রেক্ষাপটে ইসলামী অর্থনীতি ও শরিয়া ভিত্তিক ব্যাংকিংয়ের গুরুত্ব দিন দিন বেড়েই চলছে। বিশেষ এই পর্বে আজ আমরা আলোচনা করব হালাল শিল্পে অর্থনৈতিক সম্ভাবনা। এ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনার জন্য আমার সাথে উপস্থিত আছেন দুইজন সম্মানিত আলোচক। আমার সাথে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস ডিপার্টমেন্টের সহকারী অধ্যাপক মোহাম্মদ আরিফুল ইসলাম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। এছাড়াও উপস্থিত আছেন এনএলআই সিকিউরিটিজ এর সিইও মোহাম্মদ শাহেদ ইমরান। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রথমেই জনাব মোহাম্মদ আরিফুল ইসলাম, আপনার কাছে জানতে চাই, বাংলাদেশে হালাল সনদ বিতরণকারী হিসেবে সরকারের দুটি প্রতিষ্ঠান কাজ করছে, তো একই বিষয়ে দুটি সার্টিফায়ার, এই বিষয়ে আসলে কেমনভাবে দেখছেন? এটা সমন্বয় করা পসিবল কিনা? আচ্ছা, ধন্যবাদ। এটি আসলে একটি ক্রিটিক্যাল বিষয় হয়ে গেছে আমাদের দেশে, যে একদিকে ইসলামিক ফাউন্ডেশন তারা হালাল সার্টিফিকেশন প্রোভাইড করে 2007 সাল থেকে, এবং পরবর্তীতে 2023-এর দিকে এসে বিএসটিআইও হালাল সার্টিফিকেশন দিতে শুরু করেছে। তো এইটা তো একটা কনফিউশন তৈরি করেই। এখন কাস্টমার তো কনফিউজড হবেন যে এটা কার সার্টিফিকেশান, সেটা ভালো না মন্দ। প্লাস এর থেকে বড় অসুবিধা হচ্ছে আমরা ইন্টারন্যাশনাল মার্কেটে যদি হালাল সার্টিফাইং প্রোডাক্ট এক্সপোর্ট করি, তখন তাহলে এটা তারা কিভাবে ট্রেস করবে? আসলে সার্টিফায়ার অথরিটি একটা থাকায় যথেষ্ট। বিশেষ করে মুসলিম দেশগুলিতে একটার বেশি সার্টিফিকেশন অথরিটি সাধারণত থাকে না। কিন্তু সামহাও আমাদের এই বিষয়টা কেন হয়েছে সেটা রিকনসাইল করা উচিত, অবশ্যই করা উচিত। এটা কনফিউশন তৈরি করবেই। আসলে বিষয় হচ্ছে যে হালাল সার্টিফাইং অথরিটি তিনি অথরিটি হিসেবে কতটুকু গ্লোবালি রিকগনাইজড, ম্যাটারটা এইখানে। একটা দুইটা পাঁচটা সমস্যা না, কিন্তু তাকে হতে হবে গ্লোবালি রিকগনাইজড। মানে আমার ইসলামিক ফাউন্ডেশন যদি সার্টিফাই করেন, এটা আমেরিকান মার্কেটে হালাল হিসেবে রিকগনাইজড হবে কিনা, এটা ইউরোপের মার্কেটে হালাল হিসেবে রিকগনাইজড হবে কিনা। ম্যাটার হচ্ছে যে তাদের গ্লোবাল রিকগনিশনের পার্টে ফোকাস না করে আমরা দেশের মধ্যে যদি একাধিক প্রতিষ্ঠানকে এরকম দিই, আপনি হয়তো জানেন বাংলাদেশে 20টার মতো প্রতিষ্ঠান হালাল সার্টিফিকেশন দিত এক সময়। এগুলোর কোনো মানে কোয়ালিটি নয়, কিন্তু নামে বেনামে খুলে তারা এগুলো দিত। এবং আমি এটার উপরে থিসিস করেছি যে বাংলাদেশে হালাল সার্টিফিকেশন দেয় কে এবং তাদের গ্লোবাল স্ট্যান্ডার্ডে এদের অবস্থান কী। তো এই জায়গায় আমার বিষয় হচ্ছে যে আমাকে আইদার গ্লোবালি রিকগনাইজড হতে হবে। আমার দুইটা প্রতিষ্ঠানে যদি গ্লোবালি রিকগনাইজড হয় কোনো সমস্যা নাই, একটা হলেও গ্লোবালি রিকগনাইজড হোক, সেইখানে ফোকাস করা উচিত। প্রতিষ্ঠানের সংখ্যা বাড়িয়ে আমাদের লাভ হবে না আসলে। জনাব শাহেদ ইমরান, আপনার কাছে জানতে চাই, বর্তমান বিশ্বে হালাল পণ্যের মার্কেট ভলিউমটা কেমন এবং কোন কোন দেশ এই ক্ষেত্রে এগিয়ে আছে? ধন্যবাদ জনাব তামিম। আমাদের বর্তমান বিশ্বের লেটেস্ট যে রিপোর্টটা, সেটা 2023 সালের যে আপডেট রিপোর্ট, সেটাতে $3.3 ট্রিলিয়ন কাছাকাছি, মোটামুটি আমরা 2.25 থেকে 3.3 ট্রিলিয়ন ডলারের কাছাকাছি ইন্টারন্যাশনালি হালাল পণ্য এখন উৎপাদন হচ্ছে। আমি বলবো এটা আসলে সার্টিফাইড পণ্য। আমরা মুসলিম যারা আছি সবাই হালাল পণ্য ব্যবহার করি, হালাল এবং সার্টিফিকেশনের ব্যাপারে গিয়ে এইটা। আর এখন যেটা হচ্ছে, আমরা জানি যে হালাল পণ্য চাহিদা পৃথিবীব্যাপী বৃদ্ধি পাচ্ছে, কারণ হালাল এবং তাইয়্যিবা যদি হয় আপনারা জানেন, তাহলে যেটা হচ্ছে যে পণ্যের গুণগত মান সম্পর্কে গ্রাহক বা ভোক্তা পর্যায়ে আর কোনো চিন্তা থাকে না। আশা করা যাচ্ছে 2030 সাল নাগাদ এই মার্কেট $7.5 ট্রিলিয়ন ছাড়াই যাবে। এটা খুব আশার কথা। আর মুসলিম দেশগুলো এতে অবশ্যই আগায় আছে। প্রথমত মালয়েশিয়ার পণ্য চারদিকে ছড়িয়ে পড়ছে। এছাড়া ইন্দোনেশিয়াও হালাল পণ্য করছে। এর পাশাপাশি আরব আমিরাত থেকে আমরা হালাল সার্টিফাইড পণ্য পাচ্ছি। এর বাইরে কিছু অমুসলিম দেশও এই পণ্য সেবায় এগিয়ে আসছে। এর ভিতরে প্রথমেই আমরা ব্রাজিলের নাম করতে পারি। এরা বেশ ভালো হালাল সার্টিফাইড পণ্য বিভিন্ন বাজারে ছাড়ছে। এর বাইরে থাইল্যান্ড আছে। তো হালালের মার্কেট আসলে বাড়ছে। জনাব আরিফুল ইসলাম, আমরা জানতে চাই, পণ্য হালাল কিনা তা পরীক্ষার জন্য শরিয়া মূলনীতিগুলো কি কি হতে পারে এবং এই ক্ষেত্রে আন্তর্জাতিক নীতি এবং বাংলাদেশের নীতিটা কি আসলে? আচ্ছা, ধন্যবাদ।
আসলে একটি পণ্য হালাল কিনা এটির জন্য একদম স্ট্রাকচার্ড অডিট করতে হয় এবং দেখতে হয় যে এই পণ্যের একেবারে র মেটেরিয়াল কোত্থেকে আসছে, সেইটা ন্যাচারাল সোর্স থেকে আসছে নাকি কোনো একটা জায়গা থেকে ম্যানুফ্যাকচার কোনো ইন্ডাস্ট্রি থেকে আসছে, সে ওখানে হালাল কিনা। এভাবে এই একেবারে সোর্স থেকে শুরু করে ট্রান্সপোর্টেশন হয়ে আমাদের ফ্যাক্টরিতে আসলো, আমাদের এখানে প্রোডাকশন হলো, এরপরে এটা ডিস্ট্রিবিউশন হয়ে কাস্টমার পর্যন্ত পৌঁছালো, এই পুরা চেইনের প্রত্যেকটা ধাপকেই অডিট করে ইন্সপেকশন করে দেখা হয় যে কোথাও নন হালালের কোনো কিছু ঘটেছে কিনা। যদি একদম সোর্স থেকে শুরু করে কাস্টমার পর্যন্ত পৌঁছানোর এই পুরা চেইনকে দেখা যায় যে নন হালালের কোনো কিছু ঘটে নাই, তখন এটাকে হালাল হিসেবে দেখা হবে, তখন এটাকে হালাল হিসেবে সার্টিফাই করা হবে। এবং এটা খুবই রিগোরাস প্রসেস, খুবই রিগোরাস প্রসেস। আপনার একটি প্রোডাক্ট হালাল বা র মেটেরিয়ালটা হালাল ছিল কিন্তু আপনার ম্যানুফ্যাকচারিং প্রসেসের কারণে হারাম হয়ে যেতে পারে, ওইটাও খেয়াল রাখার বিষয় আছে। সোর্সগুলি এমন কোনো সোর্স থেকে নেওয়া যাবে না, র মেটেরিয়াল এমন কোনো জায়গা থেকে নেওয়া যাবে না যেখানে ডাউটফুল কোনো কিছু আছে, যেখানে আননোন কোনো কিছু আছে। তাহলে সোর্স থেকে শুরু করে আমরা ট্রেস করতে পারবো এবং অবজার্ভ করতে পারবো, অডিট করতে পারবো, তখন এটার হালাল কোয়ালিটি নিশ্চিত করা যাবে। যে কারণে হালাল মানে কাস্টমার পয়েন্টে এর উপরে কোনো কোয়ালিটি হয় না। জনাব শাহেদ ইমরান, আপনার কাছে জানতে চাই, হালাল সার্টিফাইড প্রোডাক্টের প্রসারে ইসলামী ব্যাংকিংয়ের ব্যবস্থার ভূমিকাটা কেমন হওয়া উচিত? ধন্যবাদ। ইসলামী ব্যাংক তো আমাদের দেশে বিনিয়োগ করছে, বিভিন্ন খাতে বিনিয়োগ করছে, এবং যেহেতু আমরা একটু আগে আলোচনায় বললাম যে সামনে একটা বিশাল অপরচুনিটি যে এই হালাল মার্কেটকে ডেভেলপ করার, এবং স্যার বললেন যে আমাদের দেশে হালালের দুটো অথরিটি অলরেডি আছে এবং সরকারি পর্যায়ে হয়তো এটা একটা অথরিটিতে আনা গেলে এবং সেটাকে যদি জাস্টিফাইড করা যায় ওয়ার্ল্ড ওয়াইড, তাহলে আমাদের একটা বিশাল মার্কেটিংয়ের সুযোগ। আমরা এখন শুধু কিন্তু গ্লোবালি গার্মেন্টসের উপর ডিপেন্ডেন্ট। আমরা যদি হালাল পণ্য, যে আপনি শুধু বলছেন যে আমরা খাবার কিন্তু না, এখন হালাল কসমেটিক্স হয়, হালাল খাবার হয়, হালাল পর্যটন হয়, হালাল অর্থনীতি হয়, হালালকে বিভিন্ন পর্যায়ে ছড়ায় দিচ্ছে। সুতরাং এই সবগুলো পর্যায়ে আমরা যদি ইসলামী ব্যাংকগুলো থেকে মুদারাবা ভিত্তিক বা ভালো ভিত্তিক যে কোনো একটা কৌশলী বিনিয়োগ করতে পারি, যে বিনিয়োগ মার্কেটকেও যেমন সহায়তা করবে, একইভাবে ব্যাংকগুলো কিন্তু আগে আসবে। আপনারা জানেন যে বাংলাদেশে ইসলামী ব্যাংকের কিন্তু একটা বিশাল প্রসার শুরু হয়ে গেছে এবং টোটাল ইকোনমির এখন প্রায় 35%, মোর দ্যান 35% কিন্তু ইসলামী ব্যাংকিং দখল করে নিয়েছে। সুতরাং এই ক্ষেত্রে এই সেবাগুলোতে যদি ইসলামী ব্যাংক আগে আসতে পারে, তাহলে ভবিষ্যতে এটা 50% অধিগ্রহণ করা কোনো অসম্ভব কিছু না। জনাব মোহাম্মদ আরিফুল ইসলাম, আপনার কাছে জানতে চাই, হালাল প্রোডাক্ট বৃদ্ধির জন্য আমাদের নীতিগত সিদ্ধান্তগুলো কি কি হতে পারে? আমরা কি কি পদক্ষেপ গ্রহণ করতে পারি বলে মনে করেন? আমাদের দেশে সবচেয়ে বড় যেটা গ্যাপ এখনো থেকে গেছে সেটা হচ্ছে আমরা সাধারণ কাস্টমার যারা বা সাধারণ মানুষ যারা ভোক্তা, তারা আসলে হালাল সার্টিফিকেশনের কোনো প্রয়োজনীয়তা বোধ করেন না। উনি মনে করেন বা আমরা সাধারণভাবে মনে করি আমাদের সবই হালাল। এটি হচ্ছে আমাদের সর্বপ্রথম ইস্যু। আমাদের কাস্টমারদেরকে, ভোক্তাদেরকে সচেতন করা জরুরি যে হালাল যেটা সার্টিফাইড না, যেটা অডিটেড না, সেটাকে হালাল মনে করাটা সামহাও উচিত না আমাদের। হয়তো বা হালাল, কিন্তু যেহেতু এর কোনো সার্টিফিকেশন নাই, সেক্ষেত্রে আমরা নিশ্চিত না যে এটা নন হালাল না। এইটা কাস্টমারদেরকে সচেতন করা প্রয়োজন। তাহলে যদি আমরা দেশের ভোক্তাদেরকে সচেতন করি যে হালাল ছাড়া সে কিনবে না, তাহলে বাংলাদেশেই যে মার্কেটটা সেটা কিন্তু হালাল মার্কেটে কনভার্টেড হবে। তখন বাংলাদেশেই ইন্ডাস্ট্রিগুলি হালাল ইন্ডাস্ট্রিতে পরিণত হবে। আমাদের দেশে হালাল ইন্ডাস্ট্রি এস্টাবলিশড না, এমনিতে এস্টাবলিশড। তো এটা প্রথম বিষয় হবে যে জনগণকে সচেতন করা। জনগণ হালাল ট্রেডমার্ক না দেখলে জনগণ যেন না কিনে, তাহলে কোম্পানি বাধ্য হবে হালাল কমপ্লাই করতে, হালাল সার্টিফিকেশন নেবে। বিপরীত দিকে সরকার যদি পলিসি করেন যে হালালকে সামহাও ইন্ডাস্ট্রিতে দেওয়ার ক্ষেত্রে কোম্পানির গভর্নমেন্ট লেভেলের যথেষ্ট পরিমাণে হিউম্যান রিসোর্স, যথেষ্ট পরিমাণে ল্যাবরেটরি ফেসিলিটিস, টেস্টিং ফেসিলিটি যদি আমাদের থাকে। আপনারা জানেন যে ইসলামী ফাউন্ডেশন একটি টিম কাজ করে, খুবই ছোট এবং নিজস্ব কোনো এক্সপার্ট নাই। ল্যাবরেটরি একটা আছে, ওইটা বন্ধ, লক অ্যান্ড কি, ওইটা পরে নষ্ট হয়ে গেছে। এদিকে বিএসটিআর ল্যাব আছে, বিএসটিআর একটা টিম কাজ করে। আমি নিজেও বিএসটিআই টিমে কাজ করি, হালালের টিমে। তো আমাদের দিক থেকে বিভিন্ন জনদেরকে নিয়ে ওনাদের 2-3 জন মিলিয়ে আমাদের কাজ করতে হয়, এর যেটা খুবই অপ্রতুল। যদি এখানে বিএসটিআইকে সম্পূর্ণ আলাদা একটা উইং করে দিয়ে তাদের বড় সংখ্যক এমপ্লয়ীদেরকে ট্রেনিং করানো হয়, তাহলে এটা আমরা ইন্ডাস্ট্রিতে অনেক ব্যাপক পরিসরে প্রোভাইড করতে পারব। তার সাথে সাথে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইন্ডাস্ট্রি কেন হালাল সার্টিফিকেশনটা নিবে? সে তো এক্সপোর্ট করে না। তাহলে এক্সপোর্ট না করা ইন্ডাস্ট্রি কিন্তু হালাল নিতে চাইবে না, কারণ দেশি মার্কেটে তার কোনো ক্রাইসিস নেই। তাহলে তাকে ক্রাইসিসে ফেলতে হবে যে কাস্টমার হালাল না দেখলে নিবে না।
আরেকটা হচ্ছে ফরেন মার্কেটে আমাদের দেশের কোনো হালাল সার্টিফাইড প্রোডাক্ট হালাল ক্যাটেগরিতে আমরা এক্সপোর্ট করতে পারি না। কেন পারি না? কারণ আমার হালাল সার্টিফিকেশনটা যে অথরিটি দিয়েছে এই অথরিটিকে ইউরোপীয় ইউনিয়ন চিনে না, এই অথরিটিকে মালয়েশিয়ান অথরিটি চিনে না, এই অথরিটিকে সৌদি আরব অথবা কাতারের অথরিটি চিনে না। তাহলে আমার বিএসটিআইকে যদি কাতার না চিনে তাহলে কাতারের কিন্তু মার্কেটে আমার কোনো প্রোডাক্ট হালাল ক্যাটেগরিতে এক্সপোর্ট করার সুযোগ নাই। তাহলে সরকারের দায়িত্ব হচ্ছে আমার এই অথরিটিকে গ্লোবালি রিকগনাইজ করানো, আমার অথরিটিকে ইনিশিয়েট করতে হবে যে মালয়েশিয়া আমাকে চিনবে, টার্কি আমাকে চিনবে, ইউরোপিয়ান ইউনিয়ন আমাকে চিনবে, আমেরিকা চিনবে, তাহলে আমার সার্টিফাইড প্রোডাক্টটাও তখন এক্সপোর্ট মার্কেটে যাবে। তাহলে এখানে দুইটা বিষয়, একটা হচ্ছে কাস্টমার সচেতনতা আর দ্বিতীয় হচ্ছে হালাল স্ট্রং অথরিটি তৈরি করা, তাদেরকে ফেসিলিটিস দিয়ে, তাদেরকে যথেষ্ট পরিমাণে এমপ্লয় দিয়ে, তার সাথে সাথে গ্লোবালি আমার অথরিটিকে রিকগনাইজ করানো যাতে আমার সার্টিফাইড প্রোডাক্টটা হালাল ক্যাটেগরিতে ওয়ার্ল্ডে মার্কেট পায়। অনেক অনেক গুরুত্বপূর্ণ আলোচনা ছিল, ধন্যবাদ। হালাল শরিয়া সেবা বিস্তারে আমাদের করণীয় কি হতে পারে বলে মনে করেন? ধন্যবাদ। প্রথমত যেটা হচ্ছে, স্যার একটু আগেই বললেন যে আমাদেরকে মার্কেটিংয়ে ওই পর্যায়ে নিতে হবে। প্রথমে যে হালাল সেবাটাকে আমরা যেখান থেকে সেবাটা পাচ্ছি হালাল সেবা, সেটাকে ওয়ার্ল্ড ওয়াইড রিকগনাইজ করতে হবে। যেমন আমাদের বিজিএমইও ওয়ার্ল্ড ওয়াইড রিকগনাইজড। এরকম আমরা যে হালাল সার্টিফিকেশন যে দিবে সে আমাদেরকে, আমরা যে, এবং সেই হালাল সার্টিফিকেশন পণ্যগুলো যে শরিয়া ভিত্তিক, প্রয়োজনে আমরা বিদেশ থেকে প্রতিনিধি এনে ওনাদেরকে এগুলো সরকারি পর্যায়েই এগুলো ব্যবস্থা করা যেতে পারে যে আমরা শরিয়া ভিত্তিক কাজ করছি, শরিয়া ভিত্তিক হালাল প্রোডাক্ট দিচ্ছি আপনাদেরকে, আপনারা এটা নিতে পারেন। আর আমি প্রথমেই বলেছি যে আমাদের চিন্তাভাবনা কিন্তু এখন হালাল শুধু খাদ্যে নেই, আমরা পর্যটনে চলে গেছি, আমরা অর্থনীতিতে চলে গেছি, আমরা হালাল কসমেটিক্সে চলে গেছি। সুতরাং বিএসটিআই এসব জায়গাগুলোতে যেতে পারে এবং সরকার এসব জায়গাগুলোতে আস্তে আস্তে তার সক্ষমতা বাড়াতে পারে। সুতরাং এই জিনিসগুলোকে আমরা যদি শরিয়া ভিত্তিক করে আগায় নিয়ে আসতে পারি তাহলে অবশ্যই আমাদের সামনে অনেক সুযোগ আছে এবং এই জন্য আমাদেরকে কাজ করা উচিত, সম্মিলিতভাবে সবার কাজ করা উচিত। ছোট্ট একটা বিষয় জানতে চাই, এটা হচ্ছে স্যার বলছিলেন যে জনসচেতনতা তৈরিটা এক্ষেত্রে অনেক বেশি গুরুত্বপূর্ণ। অবশ্যই এটা আসলে কিভাবে তৈরি করা যায়? এইটা তৈরির প্রথমত হচ্ছে যে আমাদের দুটা পর্যায়ে। এক তো আমরা মুসলিম কান্ট্রি, সুতরাং আমরা প্রতি শুক্রবারই মসজিদে যাই, জুমা পড়ি। আমরা যদি জুমার হুজুরদেরকে এভাবে এমফেসিস করতে পারি যে হালাল পণ্যের প্রতি আপনারা মানুষকে উৎসাহ দেন, এটা কিন্তু বিজ্ঞাপন না, এটা হচ্ছে যে আপনি যেটা খাচ্ছেন সেই জিনিসটা হালাল কিনা, আপনি আপনার নিজের ভিতরে সেই পিউরিটি আনতে পাচ্ছেন কিনা যে আমি একটা হালাল প্রোডাক্ট খাচ্ছি। আমরা কি করছি, আমাদের দেশে প্রচুর বাইরে থেকে কিন্তু পণ্য আমদানি হচ্ছে, এই পণ্যগুলো হালাল কিনা আমরা কিন্তু জানি না, আমরা অনেক নন হালাল পণ্য ইউজ করছি। সুতরাং আমাদের এরকম একটা অর্গানাইজেশন যদি এটাকে হালাল সার্টিফাইড করে দেয়, জানে এই জিনিসটা আমরা ইম্পোর্ট করেছি বাইরে থেকে, ঠিক আছে, সেই দেশে হালালের কোনো অ্যাপ্রোপ্রিয়েট অবস্থা ছিল না ওখানে যাচাই করার, আমাদের এখানে আমরা যাচাই করে দেখেছি যে এটা আমরা হালাল পণ্য খাচ্ছি, আমরা কিন্তু হারাম পণ্য খাচ্ছি এবং হারাম পণ্য খাওয়ার ফলে কি হচ্ছে সেটা তো আমরা ভবিষ্যতে জানতে পারবো, আমরা না জেনে খাচ্ছি। এই যে সচেতনতা বৃদ্ধি, এটার জন্য মসজিদ প্রথমত একটা বড় অবস্থা রাখতে পারে। দ্বিতীয়ত হচ্ছে আমাদের দেশে এখন মিডিয়া প্রচুর, একে তো আমরা সোশ্যাল মিডিয়া ইউজ করছি, সোশ্যাল মিডিয়াতে আমরা এটা নিয়ে প্রচার প্রচারণা করতে পারি। আমাদের ইলেকট্রনিক মিডিয়া এখন খুবই শক্তিশালী, প্রিন্ট মিডিয়াও খুব শক্তিশালী, আমরা চাইলে এই জায়গাগুলোতে গিয়েও মানুষকে উদ্বুদ্ধ করতে পারি। স্যার আপনার কাছে ছোট্ট করে জানতে চাই, এই যে হালাল সার্টিফিকেশনের যে বিষয়টা, কোম্পানিগুলো নেয়ার জন্য আগ্রহী হবে কি করলে আসলে এটা কোম্পানিগুলো নিজের থেকে আগ্রহী হবে যে না আমরা হালাল সার্টিফিকেশন নিয়েই তারপরে পণ্যকে বাজারজাত করব? আমরা দুইটা ওয়েতে করতে পারি। একটা হচ্ছে কাস্টমার সচেতনতা, যদি ভোক্তারা সচেতন হন, তারা হালাল সার্টিফিকেশন না থাকলে কিনবেন না, তাহলে এমনিতেই তারা বাধ্য হবেন নিতে। আরেকটা হচ্ছে গভর্নমেন্ট লেভেল থেকে যদি এটা বাধ্য করা হয় যে আমার দেশে প্রোডাক্ট সেল করতে হলে আপনাকে হালালই করতে হবে, হালাল ছাড়া হয়তো বা হালাল কিন্তু সার্টিফাইড না এরকম জিনিস আমি আপনাকে সেল করতে দিব না। জি জি। এবং যদি আপনি এইরকম ক্যাটাগরিতে সেল করতে চান তাহলে আমরা লিখে দিব যে এটা নন হালাল। মালয়েশিয়াতে কোনো স্টোরে যদি আপনি যান তাহলে সার্টিফিকেশান যেগুলির আছে সেগুলো নর্মাল জায়গায় থাকবে, যেগুলোর সার্টিফিকেশান নাই ওইগুলি আলাদা করে লিখে দেয় এবং ওখানে লিখে রাখে নন হালাল। আমাদের তাহলে এদেরকে নন হালাল ক্যাটাগরিতে দিয়ে দিতে হবে যে আপনার এটা নন হালাল হিসেবে যাবে। যাদের যাদের সার্টিফিকেশান আছে তারা হালাল ক্যাটাগরিতে বেচতে পারবেন আর অন্যদের লিখা থাকবে নন হালাল। এখন আপনি নন হালাল হইতে চান, এটা পলিসিগতভাবে গভর্নমেন্ট যদি ইম্পোজ করে যে আপনাকে হালালই সেল করতে হবে, হালাল স্যার আমি সেল করতে দিব না, সেল করতে দিব আপনাকে নন হালাল ক্যাটাগরিতে দিব, তাহলে আপনার এখন এটা নন হালাল হিসেবে ডিক্লেয়ার্ড হবে, তাহলে নিশ্চয়ই তারা বাধ্য হবেন নিবে। আসলে হালাল কমপ্লাই করতে কিন্তু খরচ হয়। জি।
আমাদের দেশে মেইন বিষয় হচ্ছে হালাল কমপ্লাই করতে যে প্রাইসটা বেড়ে যাবে কাস্টমার এন্ডে, এটার জায়গায় একটা সেন্সিটিভিটি আছে, যে কারণে বিজনেস প্রতিষ্ঠানগুলি চিন্তা করেন রিস্ক আমার নেওয়ার দরকার নাই, আমি কমে দিতে পারলে দেই। এটা একটা ইকোনমিক লেভেলেরও বিষয় আছে, যে দেশগুলি হালাল কমপ্লাই করতে পারে তাদের কিন্তু ইকোনমিক লেভেলটাও আরেকটু ভালো। এটা হয়তো বা কোনোভাবে হালালকে সহজ করে দিয়ে বা হালাল সার্টিফিকেশন প্রক্রিয়া একটু ইজি করে তাদেরকে যদি হালালে আনা যায়, তাহলে আমাদের পণ্য আসলে নন হালালের এমন কিছুই নাই, কিন্তু একটা ইন্সপেকশনের মধ্য দিয়ে তো আসা দরকার। এটা জাস্ট গভর্নমেন্ট লেভেল থেকে পলিসিগতভাবে ইম্পোজ করে দিলে এটা করা সম্ভব। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সময় টেলিভিশনকে সময় দেওয়ার জন্য। জি, সবাইকে ধন্যবাদ। জি, আপনাকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত আপনারা দেখছিলেন প্রাইম ব্যাংক হাসানা ইসলামী ব্যাংকিংয়ের সৌজন্যে সময় টেলিভিশনের বিশেষ আয়োজন ইসলামী অর্থনীতি অনুষ্ঠান। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গেই থাকবেন সময়ের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।